হ্যালো বন্ধুরা, আমি হাবিবুর রহমান হাবিব। আমি একটি কোম্পানিতে চাকরি করি। আমরা এক ভাই এক বোন। তবে বোন আমার থেকে ৫-৬ বছরের ছোট। আমার ছোট বোনের নাম নিশিতা। সে এবার এইচএসসি প্রথম বর্ষে পড়তেছে। আর এদিকে আমি একটি কোম্পানিতে মার্কেটিং পোস্টে কাজ করছি। সারাদিন আমি কোম্পানির কাজ নিয়ে ব্যস্ত। একদিন আমি মার্কেটের কাজে রাজধানীর বড় একটি হোটেলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ আমার ছোট বোনকে একটি ছেলের সাথে আবাসিক হোটেলে ঢুকতে দেখতে পেলাম। ছোট বোনকে আবাসিক হোটেলে ঢুকতে দেখে আমার মাথায় রক্তে এক হিমশীতল স্রোত বয়ে গেল। হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছি নিশিতা একটি ছেলেকে নিয়ে কি সুন্দর করে আবাসিক হোটেলে প্রবেশ করল। আমি এখন ঠিক কি করব বুঝতে পারছি না। যদি হোটেলের ভিতরে প্রবেশ করি তবে হয়তো হোটেল কর্তৃপক্ষ ঘাট ধরে বের করে দিতে পারে। তাই চিন্তা করলাম এখন বাড়ি চলে যাই। আজকে সে বাড়ি ফিরলে এরপর বাবা মায়ের সামনেই সব প্রশ্নের উত্তর নিব। ইদানিং লক্ষ্য করলাম বেশ কিছুদিন যাবৎ বোনের ব্যবহার কিরকম উদ্ভট লাগছে। প্রতিদিনই বাবার নিকট থেকে ১,০০০-২,০০০ করে টাকা নেয়। বোন আমার আগে এমন ছিল না, কিন্তু হঠাৎ এই পরিবর্তন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। একমাত্র ছোট মেয়ে হওয়ায় বাবা মা কখনো নিশিতার কোনো আবদার অপূর্ণ রাখেনি। আমি যে বোনকে কম ভালোবাসি তাও কিন্তু না। এক কথায় বোন আমাদের কলিজা টুকরা। আমি সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম। আমি বাসায় ফিরে এসে দেখি এখনও আমার ছোট বোন বাসায় আসেনি। দেখতে দেখতে রাত ১০টা বেজে গেল, তবুও সে বাসায় ফিরেনি। বাবা মা আর আমি নিশিতার জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনও নিশিতার আসার নাম নেই। রাত ১০টার কিছুক্ষণ পর নিশিতা ঘরে ঢুকেই যখন নিজের রুমের দিকে পা বাড়াবে তখনই আমি ডাক দিলাম, নিশিতা। আমার ডাক শুনে আমার দিকে তাকালো। এত রাত করে বাড়ি ফিরলি কেন? কোথায় ছিলে এতক্ষণ? সে আমাকে উত্তর দিল, বান্ধবীর বাসায় ছিলাম, অ্যাসাইনমেন্টের কাজ করছিলাম। আমি বললাম, এইভাবে বানিয়ে বানিয়ে মিথ্যে বলা আবার কবে থেকে শুরু করলি? আমার কথা শুনে ছোট বোন চমকিত দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর সে বলল, আমি মিথ্যা কেন বলবো? আর বাবা মা যেখানে চুপ করে আছে তুমি সেখানে কৈফিয়ত চাও কেন? ওর কথা শুনে এবার সত্যিই আমার মাথা গরম হয়ে গেল। মানে আমি তোর বড় ভাই, আর আমি কৈফিয়ত চাব না তো চাব? আর এত বড় বড় কথা কিভাবে বলিস বেয়াদব মেয়ে? আমার মুখের উপর তর্ক করার সাহস হলো কিভাবে? বিকালে যে একটি ছেলের নাহ আর বলতে পারলাম না, কারণ এসব কথা বাবা মায়ের সামনে বললে এর থেকে লজ্জার আর কিছু থাকবে না। আমি আর কিছু না বলে নিজের রুমে চলে গেলাম। রাগে আমার শরীর থরথর করে কাঁপছে। বেশি রাগ হচ্ছে বাবা মায়ের উপরে, কারণ তারা কিছুই বললেন না, বরং নিশ্চুপ শ্রোতার মতো সবকিছু শুনে গেলেন। তাদের অতি আহ্লাদের ফলে আজকে তাদের মেয়ে যে এত নিকৃষ্ট হয়ে গেছে এটা তারা কখনোই বিশ্বাস করবে না। উল্টো মেয়ের পক্ষ নিয়ে কথা বলা শুরু করল। যেখানে বাবা মা নিশ্চুপ সেখানে ভাইয়ের কথার কোনো মূল্য নেই। এক সময় এর মর্ম মা বাবা বুঝতে পারবে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। সকাল ৭টার দিকে হঠাৎই অচেনা নাম্বার থেকে কল আসল। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে এক পুরুষ কণ্ঠে প্রশ্ন করল, হ্যালো হাবিব বলছেন? জি, আপনি কে? আমি কে সেটা মুখ্য বিষয় নয়। আপনার বোন আমাদের বড় ধরনের এক ধোঁকা দিয়েছে। মানে? কিসের ধোঁকা? আমাদের থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে পালিয়েছে, যার বাজার মূল্য ১,০০,০০০ টাকা। যদি এগুলো ভালো ভালো ফেরত না দেয় তবে ভবিষ্যতে ওর জন্য কঠিন বিপদ অপেক্ষা করছে। আগেই সাবধান করে দিলাম। হ্যালো হ্যালো বলতে থাকলাম, আর ও কলটা কেটে দিল। এবার আর আমি স্থির থাকতে পারলাম না। লোকমুখে অনেক শুনেছি ইয়াবা তরুণ সমাজকে ধ্বংসের বুকে ঠেলে দেয়া, আর নিশিতা কিনা শেষ পর্যন্ত ইয়াবা সেবন আর এর ব্যবসাতে ধরেছে। এই ভাবতে ভাবতে উসাইন বোল্টের গতিতে নিশিতার রুমের দিকে ধেয়ে আসলাম, আর শরীরের সর্বশক্তি দিয়ে দরজায় একটি লাথি মারলাম। লাথি মারতেই দরজা খুলে গেল। হঠাৎ এভাবে আসাতে নিশিতা অবাক হয়ে গেল, আর কিছু একটা লুকানোর চেষ্টা করল। আমি ওর নিকট যেই জোরপূর্বক লুকানো জিনিসগুলো ছিনিয়ে নিলাম। ভালো করে দেখতেই আমি অবাক হবার চূড়ান্ত সীমায় পৌঁছে গেলাম। কতগুলো ২ টাকার নোট, মোম আর ইয়াবার লাল ট্যাবলেট গুঁড়ো করা। তার মানে নিশিতাও নেশা করে?
আমি রুক্ষ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, বাকি ট্যাবলেটগুলো কোথায়? আমার ছোট বোন এমন স্বরে উত্তর দিল, কিসের ট্যাবলেট? সজোরে এক চট বসিয়ে দিলাম নিশিতার গালে। বাবা মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, কি হয়েছে বে? নিশিতা কান্নার অভিনয় করে মাকে জড়িয়ে ধরে বলল, দেখো মা, শয়তানটা আমাকে জোরে একটা থাপ্পড় মেরেছে। এখনো অনেক কিছু দেখার বাকি আছে। বল বাকি ট্যাবলেটগুলো কোথায়? বলেই আবার নিশিতার নিকট আমি ধেয়ে গেলাম। এবার বাবা আমার গালে চট বসিয়ে দিলেন। তোকে কে শাসন করতে বলেছে? ওকে। চট খেয়ে আমি বাবার দিকে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে হেসে বললাম, বাহ বাহ বাবা, ভালো করে আহ্লাদ দাও মেয়েকে। কখনো খবর রেখেছ যে ও এত টাকা দিয়ে কি করে? এই যে দেখো এগুলো কি? যেই মেয়ে ইয়াবা ট্যাবলেট ছিনতাই করে নেশা করতে পারে, সেই মেয়ের পক্ষ নিয়েই থাকো। আমি বলছি তোমাদের একদিন পস্তাতে হবে। এসব বলতে বলতে হঠাৎই আমার চোখ গেল নিশিতার ভ্যানিটি ব্যাগের দিকে। আমি ওটা ধরতেই নিশিতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েই ব্যাগের ভিতর থেকে একটি প্যাকেট বের করলাম। হ্যাঁ, প্যাকেটটিতেই সেই কাঙ্ক্ষিত ইয়াবা ট্যাবলেট ছিল। বাবা মাকে এসব দেখাতেই স্তব্ধ হয়ে গেলেন তারা। তাদের চোখ যেন ভুল দেখছে। তারা বিশ্বাসই করতে পারছে না তাদের মেয়ে একজন ইয়াবা আসক্ত। মা এসব দেখেই কেঁদে দিলেন। নিশিতা নিষ্পাপ বান্দার মতো দাঁড়িয়ে আছে, মনে হয় কিছুই জানে না, একবারে অবুঝ শিশু। আমি রেগেমেগে আগুন হয়ে বললাম, আজ থেকে তোর বাহিরে বের হওয়া বন্ধ। এই বলে বাবা মাকে নিয়ে নিশিতার রুম থেকে বের হতেই ওর রুমটা বাহির থেকে তালা দিয়ে দিলাম। বাবা মাকে উদ্দেশ্য করে বললাম, চাবি আমার কাছে থাকবে, বাকিটা আমি দেখব। মা এখনও কান্না করেই যাচ্ছেন। একমাত্র মেয়ে এই রকম বিচ্যুতি হওয়া দেখে সব মায়ের কান্না আসবে, এটাই স্বাভাবিক। হঠাৎ কিছুক্ষণ পর নিশিতার রুম থেকে প্রচণ্ড ভাঙ্গাভাঙ্গি ও চিৎকারের আওয়াজ পাচ্ছি। আমি জানি যে সময় মতো নেশার উপকরণ না পেলে পাগলের মতো করবেই। আমার মা বারবার দরজা খুলে দিতে বলছে, কিন্তু আমি তা কখনোই করব না। 15 দিন পর এখন নিশিতা আর সেই নিশিতা নেই। আজ ও একজন অর্ধপাগল মেয়ে। এতদিনে ওকে কন্ট্রোল করেছি এই ইয়াবা দিয়েই, কারণ এই নেশা ওকে এমনিভাবে আগড়ে ধরেছে, এটা ব্যতীত ওকে কন্ট্রোল করা দুষ্কর। আজ ওর রুমে ঢুকে দেখি বাচ্চাদের মতো একটি পুতুল নিয়ে খেলা করছে। এই বাচ্চামি দেখে আমার চোখের কোণে কিছুটা অশ্রু জমা হল। ওর নিকট গিয়েই বলি, নিশিতা ছাদে চল, তোর জন্য ট্যাবলেট এনেছি। আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যিই ভাইয়া? চলো তাড়াতাড়ি, আমার আর অপেক্ষা ভালো লাগছে না। বোনকে ছাদের উপরে নিয়ে যাচ্ছিলাম আর মনে মনে ভাবতে লাগলাম, কি করা যায়। তবে আমার নিয়ত ছিল পরিপূর্ণ, আজকে তাকে ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলব। যখন তাকে চাঁদের উপর নিয়ে উঠলাম, ঠিক সেই মুহূর্তে আমার এক বন্ধু আমাকে ফোন দিল আর বলল, একজনের কাছ থেকে খবর পেলাম তোর বোন নাকি মাদকাসক্ত। আরে বন্ধু, আমি তো মাদক নিরাময় কেন্দ্রে আছি। তুই কোনো চিন্তা করিস না। তুই কাল সকালে তোর বোনকে নিয়ে আয়। আমাদের এখানে কিছু দিন ভর্তি রাখবে। সুষ্ঠু চিকিৎসার ফলে ইনশা আল্লাহ ভালো হয়ে যাবে। বন্ধুর কথা ভেবে আমি আর সে দিন তাকে মারলাম না। পরদিন সকাল বেলা আমি আমার বাবা মা সহ নিশিতাকে নিয়ে মাদক নিরাময় কেন্দ্রে আমার বন্ধুর এখানে চলে গেলাম। বন্ধু সেখানে চাকরি করে। তার সহায়তায় আমার ছোট বোনকে একজন ভালো ডাক্তার দেখালাম। এরপর ডাক্তার ডেকে বলল, হাবিব সাহেব, চিন্তার কোনো কারণ নাই। তোমার বোন এখনও বেশি খারাপ পর্যায়ে যায় নাই। আমি আশাবাদী সে আমাদের এখানে চিকিৎসা পেলে ভালো হয়ে যাবে। তারপর প্রায় 1 বছর লাগাতার চিকিৎসার পর আমার বোন একেবারে প্রায় সুস্থই হয়ে গিয়েছিল। যখন আমার একমাত্র ছোট বোন সুস্থ হয়ে আমাদের ঘরে ফিরল, তখন আমাদের ঘরে প্রায় আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে ভাই বোনের ভালোবাসা সবকিছুর কণ্ঠে। এরপর ঘটনার প্রায় 1 বছর পর আমার ছোট বোনকে আমরা একটি ভালো ছেলে দেখে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পর আমাদের ছোট বোন খুব সুখে শান্তিতে স্বামীর সংসার করছে। সত্যিকার অর্থে এখন আমরা খুব সুখী। পরিশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, মাদক আমাদের সমাজের একটি ভয়াবহ ব্যাধি। এই ব্যাধি আমাদের ভাই বোন, ছেলে মেয়ে সকলদের অস্তিত্ব নষ্ট করে দেয়া, পরিবারের সুখ শান্তি কেড়ে নেয়। তাই তোমরা সকলেই তোমাদের ছোট ভাই বোন অথবা ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবে।
আর তা না হলে আমাদের ফ্যামিলির মতো মানে আমার মতো হতাশায় ভুগতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।